তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যে ডিএসসিসি 12 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি 20 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন, অষ্টাদশ শতকের বিতর্ক বা অষ্টাদশ শতককে কি অন্ধকারাচ্ছন্নের যুগ বলা যায় কিনা। এই যে বিতর্কমূলক যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এবং এখানে দেখো 20 নম্বরের প্রশ্ন, এই 20 নম্বরের অ্যান্সার আমি কিন্তু আলোচনা শেষে তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের কলেজে যে এখন ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট চলছে, সেক্ষেত্রে অনেকেরই কলেজে প্রজেক্ট হিসেবে, কলেজ প্রজেক্ট হিসেবে এই অষ্টাদশ শতক বিতর্ক এই প্রশ্নটি কিন্তু দিয়েছে। এছাড়া তোমাদের এই সিসি 12 পেপারটির যে এবারের যে ইম্পর্টেন্ট সাজেশন, সেই সাজেশনের প্রথম প্রশ্নটাই হচ্ছে অষ্টাদশ শতক বিতর্ক, মানে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, তবেই কিন্তু অ্যান্সার মুখস্থ রাখতে পারবে, কারণ 1000 ওয়ার্ডের অ্যান্সার এটি। তা দেখো, অষ্টাদশ শতক অর্থাৎ মুঘল সাম্রাজ্যের পতন এবং ইংরেজ শক্তির উত্থান, এই যে এটা ঘটে অষ্টাদশ শতকে। তো সেই অষ্টাদশ শতকের প্রশ্ন হচ্ছে যে অন্ধকারাচ্ছন্নের যুগ ছিল কিনা। তো এই বিষয়টা নিয়ে ভারতীয় ঐতিহাসিক এবং বিদেশি ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন বিতর্ক দেখা দিয়েছে এবং 3টি গোষ্ঠী বা গ্রুপ তৈরি হয়েছে ঐতিহাসিকদের মধ্যে। বার্টন স্টাইন, অসীম দাশগুপ্ত, সুব্বা লক্ষ্মী, চম্পক লক্ষ্মী, ব্রজেন দাশগুপ্ত, ইরফান হাবিব, একাধিক ঐতিহাসিক, মুজাফফর আলম থেকে শুরু করে একাধিক ঐতিহাসিক কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে। মূলত 3টি গোষ্ঠী এখানে গড়ে উঠেছে ঐতিহাসিকদের মধ্যে। সেখানে একটি গোষ্ঠী বলছে যে অষ্টাদশ শতকে ভারতের অন্ধকারাচ্ছন্নের যুগ ছিল, কারণ অতীতে যে অবস্থা ছিল তা থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে এ যুগে অবক্ষয় দেখা দেয়। ইংরেজ শক্তির আগমনের ফলে এ দেশে একটা সার্বিক অবনতি দেখা দেয়, যেহেতু মুঘল সাম্রাজ্যেরও পতন ঘটছে, ফলে একটা অবক্ষয় দেখা দেয়। তাই এটা ছিল অবক্ষয়ের যুগ। আরেক দল ঐতিহাসিক বলছে না, এটা অবক্ষয়ের যুগ নয়, এটা ছিল ধারাবাহিকতার যুগ। মানে অতীতের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বহমান ছিল এ যুগেও কিন্তু অতীতের সমস্ত কিছুই টিকে ছিল, সেগুলো ধ্বংস হয়ে যায়নি। তাই অতীতের ধারা এখনো বহমান, অর্থাৎ এখানে এই যুগটা অবক্ষয়ের যুগ নয়। আরেক গোষ্ঠীর ঐতিহাসিক বলছে অষ্টাদশ শতক ছিল, তারা এক ধাপ এগিয়ে গিয়ে বলছে অষ্টাদশ শতক ছিল সমৃদ্ধির যুগ। এ যুগে ভারতীয়দের মধ্যে বা ভারতের সমৃদ্ধি ঘটে বিভিন্ন দিক দিয়ে, ব্যবসা বাণিজ্য, কৃষি শিল্প, বিভিন্ন অ্যাঙ্গেলে তারা যুক্তি তর্ক দিয়ে দেখাচ্ছেন যে অষ্টাদশ শতক ভারতে সমৃদ্ধির যুগ ছিল। তাহলে একদল বলছে সমৃদ্ধির যুগ, একদল বলছে অবনতির যুগ, আরেক দল বলছে যে অতীতের সাথে বিচ্ছিন্ন নয়, অতীতের সাথে সংযোগ রক্ষা করে এই যুগটা কিন্তু এগিয়ে চলেছিল। তো এই 3টি অ্যাঙ্গেলে বিষয়টা আলোচনা করতে হবে। তোমরা যদি এই বিষয়টা নিয়ে আরো ডিটেলসে জানতে চাও, আমি এর আগের একটি ভিডিওতে, যে ভিডিওতে আমি 10 নম্বরের অ্যান্সার দিয়েছি, কিন্তু সেখানে প্রায় 1 ঘন্টা ধরে আমি একটি লেকচার ক্লাসে তোমাদের অষ্টাদশ শতকের বিতর্ক, বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন ধরনের বক্তব্যগুলো নিয়ে আমি কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। তোমরা যারা জানতে চাও তারা এই ভিডিওটা দেখে নেবে। আমি এর পরে সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসছি, সেই ভিডিওটা দেখবে, তারপরে ভিডিওর শেষে তোমরা অ্যান্সার পাবে। যদি তোমরা এই সমস্ত কোনো কিছুর প্রয়োজন না হয়, ডিরেক্ট 20 নম্বরের অ্যান্সারের দরকার হয়, তোমরা ভিডিওর শেষের দিকে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। সমগ্র ঐতিহাসিকদের গবেষণা থেকে 3টি বিষয় উঠে আসে, 3টি তত্ত্ব উঠে আসে। তত্ত্বটা দেখে নাও। এক, শ্রীবৃদ্ধি সমৃদ্ধির যুগ। শ্রীবৃদ্ধি সমৃদ্ধি মানে অষ্টাদশ শতকে ভারতবর্ষের ইতিহাস ছিল সমৃদ্ধির যুগ, বিকাশের যুগ, যাকে আমরা বলছি অন্ধকারাচ্ছন্নের যুগ, কিন্তু সেটা নয়। কিছু গবেষক বলছেন অন্ধকারাচ্ছন্ন তো নয়, বরং এই সময়ই সমৃদ্ধি ঘটেছিল, অর্থাৎ সমৃদ্ধির যুগ। আরেক দল ঐতিহাসিক বলছে অবক্ষয়ের যুগ, অর্থাৎ এই যুগে অবক্ষয় দেখা দিয়েছিল, অন্ধকার ঘনিয়ে এসেছিল, অন্ধকারাচ্ছন্নের যুগ বলা হচ্ছে এই যুগটাকে। আরেক দল ঐতিহাসিক বলছেন যে না অবক্ষয় না সমৃদ্ধি, কোনো কিছুই না, ধারাবাহিকতা ছিল, অর্থাৎ ধারাবাহিকতার তত্ত্ব, অর্থাৎ অতীতে যেমন ছিল ঠিক সেই রকমটাই এখনো কন্টিনিউ রয়েছে এই অষ্টাদশ শতকে। অতীতের সাথে কোনো ছেদ পড়েনি, অতীতের যে ঐতিহ্য ধারাবাহিকতা সেটাই বহমান, আলাদা করে না অবক্ষয় এসেছে না সমৃদ্ধি এসেছে। তাহলে এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করতে গেলে, অ্যান্সার আলোচনা করতে গেলে এই 3টি তত্ত্বের উপর আলোচনা করতে হবে।
প্রথম আলোচনা যেটা হবে সেটি হচ্ছে সমৃদ্ধি বা এর যে উৎকর্ষের যুগ বা অগ্রগতির যুগ হিসাবে কিছু ঐতিহাসিক গবেষণা করে এটা বলছে। একদল ঐতিহাসিকরা বলছেন যে মুঘল যুগের কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে গেলেও বিভিন্ন অঞ্চলে স্বাধীন রাজ্যের উত্থান ঘটে, যেমন বাংলাদেশ মুর্শিদ কুলি খান নেতৃত্বে, হায়দ্রাবাদের নিজাম রয়েছে, সুজাউদ্দৌলার নেতৃত্বে রয়েছে অযোধ্যা, রোহিলখণ্ড রয়েছে, পাঞ্জাব আছে, এরকম বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক অর্থনীতি গড়ে ওঠে। বিভিন্ন অঞ্চলের যে অর্থনৈতিক অগ্রগতি সেটা এগিয়ে যায় বা সেটা বহমান থাকে এবং সেই অর্থনৈতিক অগ্রগতির ভিতর দিয়ে একটা সামগ্রিক স্থিতিশীলতা অর্থনীতিতে দেখা যায়, অর্থাৎ আঞ্চলিক অর্থনীতি এখানে মাথা চাড়া দিয়ে ওঠে। এবং আঞ্চলিক ক্ষেত্রে এই যে রাজস্ব আদায় সেটা অনেক বেশি হয়েছিল, আগের তুলনায় রাজস্ব আদায় অনেক বেশি হয়েছিল। যেমন মুজাফফর আলম দেখাচ্ছেন অযোধ্যার ক্ষেত্রে যে পূর্বের তুলনায় অনেক বেশি কিন্তু রাজস্ব আদায় করা সম্ভব হয়েছিল অযোধ্যায় অষ্টাদশ শতকে। তিনি আইনি আকবরী গ্রন্থের জমা ও দাম যে বিষয়টা আছে তাকে উল্লেখ করে দেখাচ্ছেন যে মুঘল যুগের প্রথম দিকে যে পরিমাণ রাজস্ব আদায় হয়েছিল অযোধ্যায় তার থেকে অনেক বেশি কিন্তু রাজস্ব আদায় হয়েছে এই অষ্টাদশ শতকে। এছাড়া অষ্টাদশ শতকের সামরিক এবং অর্থনৈতিক নীতি বিভিন্ন অঞ্চলের যে রাজস্ব সেই রাজস্বের উপর একটা নিয়ন্ত্রণ স্থাপন করেছিল, অর্থাৎ ভালো মতো রাজস্ব আদায় হয়েছিল। এবং এই সূত্র ধরে বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র, মহীশূর বা বলা যায় পাঞ্জাব, এইসব অঞ্চলে কিন্তু রাজস্ব আদায় সম্ভব হয়েছিল। পাঞ্জাবের ক্ষেত্রে ইন্দু বঙ্গা বলে এক গবেষক দেখাচ্ছেন যে পাঞ্জাবের শিখরা খালসা বলে একটি সংগঠন তৈরি করছে এবং সেই খালসার ভেতর দিয়ে তারা একটা সংগঠিত হচ্ছে এবং তাদের অর্থনীতিকে তারা ধরে রাখছে এবং বিভিন্ন সংগঠন গড়ে উঠছে তাদের মধ্যে। সেই সংগঠনের মধ্যে দিয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে তাদের অর্থনীতিটাকে ধরে রাখছে এবং অর্থনীতির একটা অগ্রগতিও হচ্ছে, কারণ এই সময় কৃষি উৎপাদন অনেক বেড়ে যাচ্ছে, আগের তুলনায় কৃষি উৎপাদন অনেক বেড়ে যাচ্ছে। ইরফান হাবিব ও এই জিনিসটা দেখাচ্ছেন যে আগের তুলনায় কিন্তু অনেক বেশি এই সময় কৃষি উৎপাদন বেড়ে গিয়েছিল। তা এছাড়া আঞ্চলিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের যে আদান প্রদান সেটা বেড়ে গিয়েছিল, পণ্য চলাচল সহজ হয়েছিল, কৃষি উৎপাদন বেড়েছিল এবং এগুলির ভিতর দিয়ে একটা নতুন বাজার গড়ে উঠেছিল। কে বলছেন এই কথা? বি.আর. গ্রোভার। তিনি বলছেন যে একটা নতুন বাজার অর্থনীতি কিন্তু এই সময় গড়ে উঠেছিল। এছাড়া অসীম দাশগুপ্তের মতো একজন বিখ্যাত অর্থনৈতিক বিদ তিনি বলছেন যে ঢাকা, মুসুলিপত্তনম, সুরাট এই ধরনের যেসব শহরগুলো সেগুলো অবক্ষয় দেখা দিয়েছিল ঠিকই, এইসব শহরগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল, কিন্তু তার মানে এই নয় যে অর্থনীতির পতনটা ইঙ্গিতবাহী ছিল। অর্থনীতি কখনো পতন আসেনি, অর্থনীতিতে নগর কয়েকটি ধ্বংসপ্রাপ্ত হতেই পারে, কিন্তু এই আঞ্চলিক স্তরে নতুন করে ঋণ ব্যবস্থার উদ্ভব, মহাজনী কারবারের সূচনা, ব্যাংক ব্যবস্থার সূচনা, নতুন চাকুরিজীবী শ্রেণীর উত্থান, এরকম বিভিন্ন কারণে আঞ্চলিক অর্থনীতি কিন্তু মজবুত হয়ে গিয়েছিল এবং আঞ্চলিক অর্থনীতিতে অনেক ব্যবসাদার, অনেক মহাজন তারা অর্থ বিনিয়োগ করেছিল, অর্থাৎ বাণিজ্যিক পুঁজির আগমন ঘটেছিল এই আঞ্চলিক অর্থনীতিতে। এই জন্য অষ্টাদশ শতকের প্রথমার্ধ অর্থাৎ 1750 থেকে 1750 এই সময়টা ছিল অর্থনৈতিক সমৃদ্ধির যুগ, কখনোই অন্ধকারাচ্ছন্নের যুগ নয়। এই যুগে করমণ্ডল যে উপকূল, যেমন এটা এখানে দেখাচ্ছেন ভাস্বতী ভট্টাচার্য বলে একজন, তিনি দেখাচ্ছেন যে করমণ্ডল উপকূলে রাজনৈতিক স্থিতিশীলতা ছিল এবং সেই সূত্রে ব্যবসা বাণিজ্যের আদান প্রদান বৃদ্ধি পায়, পণ্য চলাচল সহজ হয়, রাজস্ব আদায় করা সুবিধা হয় এবং নতুন একটা বাজার অর্থনীতি কিন্তু এর মধ্যে দিয়ে গড়ে উঠছে। কে লিওনার্ড বলে একজন ব্যক্তি তিনি বলছেন যে এই বাণিজ্যিক পুঁজির আগমনের ফলে আঞ্চলিক অর্থনীতি কিন্তু মজবুত হয়েছিল, শক্তিশালী হয়েছিল। সি.এ. বেইলি বলছেন যে সমৃদ্ধ বণিক গোষ্ঠীর উত্থান ঘটেছিল এবং সমৃদ্ধ বণিক গোষ্ঠীর হাত ধরে আঞ্চলিক অর্থনীতির উন্নয়ন হয়েছিল, রাজস্বের উপর নিয়ন্ত্রণ স্থাপন করা গিয়েছিল এবং মুজাফফর আলম তো বলেইছেই যে অযোধ্যাতে প্রচুর পরিমাণে রাজস্ব আদায় করা সম্ভব হয়েছিল পূর্বের তুলনায়, আইনি আকবরী গ্রন্থে তিনি তুলনা দিচ্ছেন। অর্থাৎ এই শ্রীবৃদ্ধি এবং সমৃদ্ধির যে তত্ত্ব, সেই তত্ত্বের ঐতিহাসিক কারা রয়েছেন? অসীম দাশগুপ্ত আছেন, বি.আর. গ্রোভার আছেন, কে লিওনার্ড আছেন, ভাস্বতী ভট্টাচার্য আছেন, সি.এ. বেইলি আছেন এবং মুজাফফর আলম আছেন। এনারা গবেষক, এবং পাঞ্জাবের ক্ষেত্রে ইন্দু বঙ্গা, এনারা প্রত্যেকেই কিন্তু গবেষণার ভিতর দিয়ে দেখাতে চাইছেন যে অষ্টাদশ শতক কখনোই অবক্ষয় বা অন্ধকারাচ্ছন্নের যুগ ছিল না,
বরং এই সময় আঞ্চলিক অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে, আঞ্চলিক ক্ষেত্রে বাণিজ্যিক অগ্রগতি ঘটে, ব্যবসা বাণিজ্যের আদান প্রদান বেড়ে যায়, পণ্য চলাচল সহজ হয়, ব্যাংক ব্যবস্থার উত্থান ঘটে, ঋণ ব্যবস্থার উত্থান ঘটে, রাজস্ব আদায় অনেক বেশি হয়, কৃষি উৎপাদন অনেক আগের তুলনায় বৃদ্ধি পায়। এরকম নানা কারণে এই সময়ের অর্থনীতি কিন্তু চাঙ্গা হয়ে উঠেছিল। পূর্বের তুলনায় এই যুগ বা এই অষ্টাদশ শতকের প্রথমার্ধ ছিল সমৃদ্ধির যুগ। তাই কখনোই এই যুগটাকে অন্ধকারাচ্ছন্নের যুগ বলা যায় না, বরং বলা যায় এই যুগ ছিল সমৃদ্ধির যুগ, অগ্রগতির যুগ। তাই এই গবেষকদের পাল্লাটাই বেশি ভারী। অষ্টাদশ শতকের গবেষকদের মধ্যে এনাদের পাল্লা মানে অর্থাৎ সমৃদ্ধির যে তত্ত্ব, সেই তত্ত্বের পাল্লাটা কিন্তু ভারী। এর পরের যে পয়েন্ট আমরা দেখবো যে অবক্ষয়ের তত্ত্ব, মানে এখানে যে 2 নম্বর যে পয়েন্ট আছে অবক্ষয়ের তত্ত্ব, মানে কিছু গবেষক বলছেন না সমৃদ্ধির যুগ নয়, এই যুগ ছিল অবক্ষয়ের যুগ। কেন বলছেন অবক্ষয়ের যুগ? সুশীল চৌধুরী বলছেন যে অষ্টাদশ শতকের প্রথমার্ধ সমৃদ্ধির যুগ ছিল ঠিকই, এনাদের বক্তব্য ঠিকই আছে। যারা সমৃদ্ধির তত্ত্ব খাড়া করেছেন তাদেরকে সাপোর্ট করে তিনি বলছেন অষ্টাদশ শতকের প্রথমার্ধ সমৃদ্ধির যুগ ছিল ঠিকই, কিন্তু তারপরে কি হলো? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আগমন ঘটলো 1750-এর পরবর্তীকালে পলাশী যুদ্ধের ভিতর দিয়ে। এবং এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলাদেশে এলো তখন থেকেই অবস্থার অবনতি ঘটতে থাকলো, মানে অবস্থার পরিবর্তন ঘটতে থাকলো এবং এই অর্থনৈতিক অবক্ষয় শুরু হয়ে গেল। কারণ কি না, পলাশী যুদ্ধ হলো 1757, 1764 দেওয়ানি লাভ করলো এবং এগুলোর ভিতর দিয়ে বাংলাদেশের অর্থনীতি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এলো এবং বাংলার যে কৃষি অর্থনীতির উপর এই ঔপনিবেশিক শক্তি তাদের আধিপত্য বিস্তার করলো এবং এই দেশ থেকে অর্থনীতি তারা শোষণ করতে থাকলো। এছাড়া বিভিন্ন নজরানা, মানে এই যে নবাব কেনাবেচার খেলা যখন শুরু হয়, সেই নবাব কেনাবেচার খেলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একবার মির্জাফরকে বসাচ্ছে, একবার তার জামাইকে বসাচ্ছে মীর কাসিম, একবার তার ছোট পুত্র নজমুদ্দৌলাকে বসাচ্ছে। যাকেই বসানো হচ্ছে তার কাছ থেকে কোটি কোটি টাকা কিন্তু উপহার হিসাবে ইংরেজরা নিচ্ছেন। এই টাকা সব ইংল্যান্ডে পাচার করা হচ্ছে, তার একটা টাকাও এই দেশে খরচ হচ্ছে না। ফলে ভারত থেকে একটা বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে, যাকে আমরা বলছি সম্পদের নির্গমন। সম্পদের নির্গমন বা ড্রেন অফ ওয়েলথ, যেটা নিয়ে গবেষণা করেছেন রমেশ চন্দ্র দত্ত বা দাদাভাই নৌরুজি তার আনপ্রোভাইডেড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে। ফলে এই ভারত থেকে বা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে অর্থ এই যে বিদেশে চলে যাচ্ছে, এর ফলে বাণিজ্যিক পুঁজির ঘাটতি দেখা দিচ্ছে। নতুন করে বাণিজ্যের ক্ষেত্রে পুঁজি বিনিয়োগের করার মতো কেউ থাকছে না, কারণ এই ব্রিটিশরা এই অর্থ ভারতের বাইরে অন্যত্র তারা বিনিয়োগ করছে। এর ফলে ভারত থেকে বিপুল পরিমাণে এই অর্থ চলে যাওয়ার ফলে ভারতের অর্থনৈতিক অবক্ষয়ের সূচনা হচ্ছে। এবং এখানে ইরফান হাবিব, আলিগড় বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ঐতিহাসিক ইরফান হাবিব বলছেন যে ইংরেজরা যখন ভারতে প্রথম আসে তখন এদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা ইংল্যান্ড থেকে সোনার রূপো আনতেন, সেগুলো এখানে টাকায় পরিণত করতেন, করে ব্যবসা বাণিজ্য করতেন। এই যে সোনার রূপোকে আনতেন এগুলোকে বলা হতো বুলিয়ান, অর্থাৎ বুলিয়ান আমদানি করতেন। কিন্তু পরে যখন এদেশের অর্থনীতি নিজেদের হাতে তারা নিতে পারলেন, দেওয়ানি লাভ বা পলাশী যুদ্ধের পরে, দেওয়ানি লাভের পরে, এবং সম্পদ যে শোষণ করছে তারা বিভিন্নভাবে নজরানা পদ্ধতির ভিতর দিয়ে, এই সম্পদ দিয়েই তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করছে। অতএব তাদের আর নতুন করে সোনার রূপো ইংল্যান্ড থেকে আনতে হচ্ছে না। ফলে এই বুলিয়ান আমদানি কিন্তু হ্রাস পাচ্ছে। এই বুলিয়ান আমদানি হ্রাস পাওয়ার ফলে এই দেশের অর্থনীতির অবক্ষয় ঘটছে। এরপরে আমরা দেখছি 1813 সালে চার্টার অ্যাক্ট হচ্ছে, অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 20 বছরের জন্য আবার এদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য ইংল্যান্ডের পার্লামেন্টের তরফ থেকে তাদেরকে একটা লাইসেন্স দিচ্ছে 1813। এবং সেই লাইসেন্সে একটা জিনিস বলা হচ্ছে, অবাধ বাণিজ্যের কথা বলা হচ্ছে। ব্রিটিশ যে কোনো বণিক তারা ভারতবর্ষে এসে অবাধে বাণিজ্য করতে পারবে। এর ফলে অনেক নীলকর সাহেব এদেশে আসছে, ব্যবসা বাণিজ্য করছে, নীল কুঠি তৈরি করছে। ফলে এদেশে ব্যবসা বাণিজ্যের দ্বার ইংল্যান্ডের জন্য খুলে যাচ্ছে। এর মধ্য দিয়ে ভারতবর্ষে বা বাংলাদেশে যে কুটির শিল্প, সেই কুটির শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। এবং কুটির শিল্প ধ্বংস হয়ে যাওয়া মানে বাংলার যে গ্রামীণ অর্থনীতি সেটা ধ্বংস হয়ে যাচ্ছে, গ্রামীণ জনজীবন সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। এছাড়া যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল ইংরেজরা, আমরা জানি 1793-এ লর্ড কর্নওয়ালিস, এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কি হচ্ছে, যে একটা সূর্যাস্ত আইন আছে, যে একটা নির্দিষ্ট দিনের মধ্যে জমিদারদের খাজনা দিতে হবে। অনেক জমিদার খাজনা দিতে পারছে না, তার কারণ অতিরিক্ত চড়া হারে রাজস্ব নির্ধারণ করা হয়েছিল। এছাড়া খরা, বন্যা, মহামারী দেখা দিলেও কিন্তু রাজস্ব দিতে হতো। ফলে যখন এই খরা, বন্যা, মহামারী দেখা দিত তখন এই জমিদাররা রাজস্ব ঠিক মতো দিতে পারতো না। ফলে তাদের এই জমিদারি কিন্তু নিলাম হয়ে যেত, অর্থাৎ অনেক জমিদার তারা জমিদারি থেকে জমিদারিচ্যুত হয়েছিল, জমিদারি হারিয়েছিল এবং নতুন একটা জমির বাজার তৈরি হয়েছিল। কলকাতার অনেক বাবু, অনেক বড় লোক ব্যক্তি তারা টাকা দিয়ে
এই জমি জমা কিনে জমিদারি হতে চেয়েছিলেন এই সময়। ফলে নতুন একটা জমি বাজারের সৃষ্টি হয়। কিন্তু সামগ্রিকভাবে দেখলে দেখা যায় যে এই যে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে বাংলার গ্রামীণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে, সমাজ কাঠামোয় পরিবর্তন আসছে, অর্থনীতির উপর একটা প্রেশার তৈরি হচ্ছে এবং নানাভাবে বাংলার অর্থনীতির অবক্ষয় ঘটছে। এবং এই চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে এমনভাবে তার শর্ত রচিত হয়েছিল যাতে করে নতুন করে যে কৃষি উৎপাদন বাড়ানোর যে তাগিদ, সে তাগিদটা কিন্তু ছিল না। ফলে অর্থনীতি ছিল বদ্ধ, অর্থনীতির অগ্রগতি কিন্তু এখানে ঘটেনি। অর্থাৎ এই অবক্ষয়ের তত্ত্বটাই কিন্তু একটা জোরালো তত্ত্ব হয়ে দাঁড়িয়েছে। ইংরেজরা এদেশে আসার পর তাদের যে শোষণ এদেশে শুরু হয়, সেই শোষণের ফলে এদেশের সম্পদ বিদেশে চলে যায় এবং যার মধ্যে দিয়ে অষ্টাদশ শতকে অবক্ষয়ের চিহ্নটাই ফুটে ওঠে। তাহলে একদল গবেষকরা বলছে না, অবক্ষয় হয়নি, সমৃদ্ধির যুগ, নানা রকম আঞ্চলিক অর্থনীতির তত্ত্ব তারা খাড়া করছেন। আবার অন্যদিকে বিভিন্ন ঐতিহাসিক, বিশেষ করে ইরফান হাবিবের মতো ঐতিহাসিক, সুশীল চৌধুরীর মতো ঐতিহাসিক, বিনয় ভূষণ চৌধুরী যিনি চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলছেন, এই ধরনের ঐতিহাসিকরা বলছেন না, এই যুগে অবক্ষয় দেখা দিয়েছিল। তাহলে দুটি তত্ত্ব নিয়ে আমি বললাম। এবার 3 নম্বর তত্ত্বটা কি না, ধারাবাহিকতার তত্ত্ব। অর্থাৎ অতীতের সাথে কোনো ছেদ হয়নি, আগে যেমন ছিল এখনো সেরকম আছে, এই তত্ত্ব কিন্তু অনেকে খাড়া করেছেন। যেমন বাটন স্টাইন, তিনি বলছেন যে মহীশূর রাজ্য যখন হাতছাড়া হয়ে যায় টিপু সুলতান আর হায়দার আলীর কাছ থেকে, এই জায়গাটা চলে আসে ইংরেজদের কাছে। ইংরেজরা এই জায়গাটা নেওয়ার পরে এই জায়গা টমাস মনরো 1820-তে চালু করেন রায়ত ওয়ারি বন্দোবস্ত, অর্থাৎ কৃষকদের সাথে সরাসরি ভূমি রাজস্ব আদায় করার ব্যবস্থা চালু করেন। কিন্তু এটা আগে অনেকটা এই টিপু সুলতান আর হায়দার আলীর সময় কিন্তু একই রকম ব্যবস্থা ছিল। অর্থাৎ ইংরেজরা এই সময় এই জায়গায় পুরনো যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে জাস্ট অনুকরণ করেছিলেন, তাকেই এক্সটেনশন করেছিলেন, নতুন কোনো কিছু করেননি। অর্থাৎ পুরনো যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাই চলে আসছিল, ইংরেজরা সেটাকে আবার নতুন করে চালু করেছিলেন। অর্থাৎ যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা কিন্তু এখানে বজায় ছিল। তাই এখানে বাটন স্টাইন এই মহীশূর রাজ্যের কথা বলছেন এবং ডেভিড লার্ডেন বলে একজন ব্যক্তি, তিনি বলছেন যে এই যে ধারাবাহিকতা, পূর্বের যে ধারাবাহিকতা, সেটা নিরবিচ্ছিন্নভাবে চলেছিল, কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়নি। ব্রিটিশ যুগের প্রথম যুগ পর্যন্ত, মানে গোড়ার যুগ পর্যন্ত এই ধারাবাহিকতা নিরবিচ্ছিন্নভাবে চলেছিল, যাকে তিনি বলছে আদি আধুনিক যুগ। এই আদি আধুনিক যুগে ভারতবর্ষের ঔপনিবেশিক অর্থনীতি একেবারে নিরবিচ্ছিন্নভাবে বাধাপ্রাপ্ত না হয়ে নিরবিচ্ছিন্নভাবে চলেছিল, অতীতের সাথে সঙ্গতি রেখে। তাই নতুন কোনো পরিবর্তন কিন্তু এখানে আসেনি। 1833 সালের যে চার্টার অ্যাক্ট, 1813 সালের পর চার্টার অ্যাক্ট হয় 20 বছর পরে 1833 সালে গিয়ে আমরা এই চার্টার অ্যাক্টের মধ্যে দিয়ে এই নিরবিচ্ছিন্নের তত্ত্বটি কিন্তু আমরা দেখতে পাই এবং এই তত্ত্বটা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় এবং একটা এককেন্দ্রীভূত, একটা সার্বভৌম রাষ্ট্রের আদর্শ ব্রিটিশরা স্থাপন করেছিল দেশে। যেমন মুঘল যুগে কি হয়েছিল, মুঘলরা সারা ভারতে একটা কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করেছিল। ইংরেজরা ভারতবর্ষে আসার পরও একটা এককেন্দ্রিক, একটা কেন্দ্র বা একটা সর্বভারতীয় একটা সাম্রাজ্য তারাও তৈরি করেছিল। ফলে এই দেশে কিন্তু অর্থনীতি একই রকম ভাবে চলেছিল, কোথাও 19-20 হয়নি। সমস্ত জায়গায়, দেশের সমস্ত জায়গায় কিন্তু মূল নীতি, মূল আদর্শ, মূল অর্থনৈতিক নীতি, রাজনৈতিক নীতি সবই একই রকম ছিল। অর্থাৎ এই যে সার্বভৌম রাষ্ট্রের আদর্শ, এই আদর্শে যে অর্থনীতি, সেই অর্থনীতি কখনো বাধাপ্রাপ্ত হয়নি, এই অর্থনীতি নিরবিচ্ছিন্নভাবে চলেছিল বলে মনে করছেন কারা না, এই ধারাবাহিকতার যে তত্ত্ব যারা খাড়া করছেন তারা কিন্তু এই বক্তব্য এখানে দিচ্ছেন। এই সময় দেখা যাচ্ছে বরঞ্চ আভ্যন্তরীণ বাণিজ্যের অগ্রগতি ঘটছে, কৃষি উৎপাদনের অগ্রগতি ঘটছে, বাণিজ্যের অগ্রগতি ঘটছে, নতুন বাজারের সৃষ্টি হচ্ছে। এর মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে পুরনো দিনের যে অর্থনীতি, মুঘল যুগের প্রথম পর্বের অর্থনীতি, সেই অর্থনীতিটাই কিন্তু কন্টিনিউ আছে। মুঘল যুগের অর্থনীতি অনেকটা অন্তর্দেশীয় বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল। তো ব্রিটিশরা ভারতে আসার পরেও অন্তর্দেশীয় বাণিজ্য কিন্তু একই রকম ছিল। আগে মুঘল যুগে যেমন ছিল, ব্রিটিশ যুগেও কিন্তু সেই রকম ছিল। তাহলে অবক্ষয়ও হয়নি, সমৃদ্ধও হয়নি। এই জন্য এই বক্তব্যটা উঠে আসছে যে ধারাবাহিকতার তত্ত্ব, এবং সেই তত্ত্ব খাড়া করছেন বাটন স্টাইন বলে একজন ব্যক্তি, ডেভিড লার্ডেন বলে একজন গবেষক এবং পিটার মার্শাল এখানে ওই এক কেন্দ্রিক সার্বভৌম রাষ্ট্রের তত্ত্বটি খাড়া করছেন। তা যাই হোক, এখানে এই 3টি বক্তব্য আমরা পরপর আলোচনা করলাম। যেখানে প্রথমে বলা হচ্ছে যে অবক্ষয় ঘটেছিল, সেখানে বিভিন্ন ঐতিহাসিকরা বক্তব্য রেখেছেন, এবং 2 নম্বরের যে তত্ত্ব সেটি হচ্ছে যে এই যুগটা অবক্ষয়ের যুগ, অন্ধকারাচ্ছন্নের যুগ। সেখানেও অনেক গবেষক বক্তব্য রেখেছেন, সুশীল চৌধুরী, বিনয় ভূষণ চৌধুরী, এবং এখানে আরো রয়েছেন যেমন
অবক্ষয়ের তত্ত্বে ইরফান হাবিব বক্তব্য রেখেছেন, আবার শ্রীবৃদ্ধি সমৃদ্ধি যুগের বক্তব্য রেখেছেন কে এল ইউনাদ, ভাস্বতী ভট্টাচার্য, CA বেইলি, মুজাফর আলম, এছাড়া রয়েছে BR গ্রোভার। আর ধারাবাহিকতার তত্ত্ব দিয়েছেন বার্টন স্টাইন এবং আরো দিয়েছেন পিটার মার্শাল, ডেভিড লার্ডেন, ইন্দু বঙ্গা, এনাদের মতো ব্যক্তিরা কিন্তু এই ধারাবাহিকতার তত্ত্ব দিয়েছেন। তিনটি তত্ত্ব পরপর আলোচনা করতে হবে, করলে এই প্রশ্নের উত্তরটি কিন্তু বেরিয়ে আসবে, যেখানে প্রথমে সমৃদ্ধির যুগ, পরে অবক্ষয়ের যুগ, পরে ধারাবাহিকতার যুগ। তাহলে আমরা মূল্যায়ন কি বলবো? মূল্যায়ন এটাই বলবো যে এই বিষয়টা নিয়ে বিতর্কের শেষ নেই, বিতর্ক চলছেই। তবে এটা বিতর্কের মধ্যে দিয়ে উঠে আসে যে অষ্টাদশ শতকের প্রথম দিকটা, প্রথম অর্ধেকটা, প্রথম 50 বছর যেটা, সেই সময় কিন্তু সমৃদ্ধির যুগ ছিল। এক কথায় সমৃদ্ধির যুগ ছিল, কারণ বিভিন্ন কারণে আঞ্চলিক অর্থনীতির অগ্রগতি ঘটেছিল, কৃষি বাণিজ্যের অগ্রগতি ঘটেছিল, আভ্যন্তরীণ বাণিজ্যের অগ্রগতি ঘটেছিল, ঋণ ব্যবস্থা, ব্যাংক ব্যবস্থা, চাকরিজীবী শ্রেণীর উৎপত্তি, বাণিজ্যিক পুঁজির আগমন ইত্যাদি কারণে এবং রাজস্ব আদায়, এসব নানা কারণে দেখতে পাচ্ছি আমরা অষ্টাদশ শতকের প্রথমার্ধ কিন্তু সত্যি সত্যি সমৃদ্ধির যুগ ছিল। কিন্তু অষ্টাদশ শতকের পরে 1750-এর পরবর্তীকালে যখন দেখছি যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এলো, তখন থেকেই অবস্থার পরিবর্তন আসতে শুরু করলো এবং অর্থনীতির অবক্ষয়ও শুরু হলো। তার কারণ পলাশির যুদ্ধ, দেওয়ানি লাভ, সম্পদ আহরণ, সম্পদের যে নির্গমন, দেখো সম্পদের নির্গমন, পলাশির লুণ্ঠন, এগুলো নিয়ে আমি এর আগে ভিডিও ক্লাস তোমাদের দিয়েছি। তোমাদের এই পেপারেই কিন্তু এইসব প্রশ্ন টিকা আকারে আছে, তা ওই সব প্রশ্নেরও কিন্তু ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ওই প্রশ্নগুলোর উত্তর দেখে নেবে। তাহলে বুঝতে পারবে যে ইংরেজরা এদেশে আসার পর কিভাবে অর্থ শোষণ করেছে, যা কাকে পলাশির লুণ্ঠন বলে, কাকে সম্পদের নির্গমন বলে। তো এইভাবে সম্পদ লুণ্ঠন করার ভিতর দিয়ে তারা বিপুল পরিমাণে সম্পদ ইংল্যান্ডে পাচার করছে এবং ইরফান হাবিবের বক্তব্য অনুযায়ী তারা যে বুলিয়ান আমদানি করতো এদেশে সোনার উপর, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে এবং এর পরবর্তীতে অবশিল্পায়ন হচ্ছে, অর্থাৎ কুটির শিল্পের ধ্বংস হচ্ছে। তোমাদের অবশিল্পায়ন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা নিয়েও আমি ভিডিও ক্লাস দিয়েছি, সেটাও তোমরা দেখলে বুঝতে পারবে যে কিভাবে এদেশের শিল্প বাণিজ্যকে ইংরেজরা ধ্বংস করে দিয়েছিল। তাই অষ্টাদশ শতকের দ্বিতীয় অর্ধ, অর্থাৎ 1750-এর পরবর্তী সময়ে ইংরেজরা এদেশে আসার পর পলাশির যুদ্ধ, দেওয়ানি লাভ, সম্পদ নির্গমন, অবশিল্পায়ন, চিরস্থায়ী বন্দোবস্ত এরকম এবং 1813 চার্টার অ্যাক্ট, 1833-এর চার্টার অ্যাক্ট, এইসবের ভিতর দিয়ে এদেশের অর্থনীতিকে তারা শোষণ করে নিয়েছিল এবং এদেশের অর্থনীতি অবক্ষয়ের পথে পা বাড়িয়েছিল। অর্থাৎ অষ্টাদশ শতকের প্রথমার্ধ ছিল সমৃদ্ধির যুগ এবং দ্বিতীয়ার্ধ ছিল কিন্তু ধ্বংসের বা অন্ধকারাচ্ছন্নের যুগ বা অবনতির যুগ। আর এই জায়গায় কিছু গবেষক, যেমন এখানে পিটার মার্শাল বা বার্টন স্টাইনের মতো বা ডেভিড লার্ডেনের মতো ঐতিহাসিকরা, তারা বলছেন যে একটা ধারাবাহিকতা তত্ত্ব খাড়া করেছেন। তারা টোটাল এই দুটি বিষয়কে অস্বীকার করছেন যে না অবক্ষয় না অগ্রগতি কিছুই না, পুরনো যে ছিল সেটাকে জাস্ট কন্টিনিউ চালানো হয়েছিল। এবং এক্ষেত্রে সেই এককেন্দ্রিক শাসন ব্যবস্থার একটা তত্ত্ব খাড়া করেছেন ডেভিড লার্ডেন। পিটার মার্শাল খাড়া করছেন যে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করা হয়েছিল দক্ষিণ ভারতে, সেই তত্ত্ব। এছাড়া বার্টন স্টাইন যে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি, আভ্যন্তরীণ বাণিজ্যের অগ্রগতি, এই তত্ত্বগুলো খাড়া করে দেখাতে চাইছেন যে না, কোনো কিছুই হয়নি, পুরোনো দিন যেমন ছিল এখনো কন্টিনিউ সেরকমই আছে, অষ্টাদশ শতকে কোনো কিছু পরিবর্তন হয়নি। তো এই তিনটি বিষয় নিয়ে পরপর আলোচনা করতে হবে, করে এর উত্তরটি কিন্তু কমপ্লিট করতে হবে। আশা করি কিছুটা হলেও তোমরা ধারণা করতে পেরেছো যে অষ্টাদশ শতকের এই আলোচনা, এই বিতর্কের তিনটি অংশ কি কি রয়েছে এবং তিনটি অংশে কি কি বক্তব্য আমাদেরকে রাখতে হবে। এইসব ঐতিহাসিকদের নাম ধরে ধরে কিন্তু লিখতে হবে এবং সেই সব ঐতিহাসিকদের নামের তলায় আন্ডারলাইনও করতে হবে পরীক্ষার খাতা। সিইউ হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার DSCC 12, অষ্টাদশ শতকে অন্ধকারাচ্ছন্নের যুগ ছিল, মার্কস 20। উত্তরটা যেভাবে লিখবে দেখো, অষ্টাদশ শতকের বৈশিষ্ট্য নিয়ে ঐতিহাসিকদের মধ্যে তীব্র বিতর্ক আছে। এই বিতর্ক থেকে মোটামুটিভাবে তিনটি বক্তব্য বেরিয়ে আসে। একদল ঐতিহাসিকের মতে অষ্টাদশ শতক ছিল ভারতের ইতিহাসে শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির যুগ। আর একদল ঐতিহাসিক মনে করেন অষ্টাদশ শতকে ভারতের সমাজ ও অর্থনীতির নানা স্তরে অবক্ষয়ের চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছিল। অপর একদল ঐতিহাসিক আবার এই সিদ্ধান্তে এসেছেন যে অতীতের সাথে কোনো ছেদ ভারতের ইতিহাসে অষ্টাদশ শতকে পরিলক্ষিত হয়নি, অতীতের সঙ্গে বর্তমানের ধারাবাহিকতা এই শতকে বজায় ছিল। অষ্টাদশ শতকে ভারতের ইতিহাসে এই তিনটি নীতি আমরা আলোচনা করব। প্যারা করে দেখো, মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের পরিপ্রেক্ষিতে ভারতের কোনো কোনো অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক শ্রীবৃদ্ধি পরিলক্ষিত হয়েছিল। বাণিজ্যের পরিবর্তিত ধারা প্রান্তিক অঞ্চলগুলিতে বাণিজ্যিক পুঁজি বিনিয়োগ এবং স্থানীয় উচ্চ বর্গীয়দের যুদ্ধ ও লুণ্ঠনের নীতি
এবং রাজনৈতিক তৎপরতা ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে আঞ্চলিক অর্থনীতি গড়ে উঠেছিল। অধ্যাপক অসীম দাশগুপ্ত দেখিয়েছেন যে সুরাট, মছলিপত্তনম, ঢাকা ইত্যাদি উদ্যোগী শহরগুলি অবক্ষয়ের পথে গিয়েছিল বটে, কিন্তু এই প্রক্রিয়া অর্থনৈতিক অবক্ষয়ের ইঙ্গিতবাহী ছিল না। যৌথ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি রাজনৈতিক সীমারেখা অতিক্রম করে বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য চলাচলের অবস্থা সহজ করেছিল, ফলে আভ্যন্তরীণ বাণিজ্যের বিস্তর শ্রীবৃদ্ধি ঘটেছিল। অর্থাৎ এই প্যারাতে দেখানো হচ্ছে যে এই শতকে অগ্রগতির যুগ বা সমৃদ্ধির যুগ ছিল, সেইভাবেই একটা যুক্তি এখানে দেখানো হলো। প্যারা করে বি আর গ্রোভার মনে করেন মুঘল সাম্রাজ্যের পতন এবং বিদেশি আগ্রাসন সত্ত্বেও গ্রামাঞ্চলে স্থানীয়ভাবে উৎপাদিত বাণিজ্যিক পণ্য প্রাদেশিক স্তরে নতুন বাজারের সন্ধান পেয়েছিল। কে লিওনার্ড তার প্রবন্ধে লিখেছেন যে আঞ্চলিক অর্থনীতির বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল বাণিজ্যিক পুঁজি। আঞ্চলিক স্তরে ঋণ ব্যবস্থার বিকাশ, প্রাথমিক স্তরে ব্যাংক ব্যবস্থার সক্রিয়তা ইত্যাদির পরিপ্রেক্ষিতে এক নতুন চাকুরিজীবী শ্রেণীর সৃষ্টি হয়েছিল। সার্বিক বিচারে বলা যায় অষ্টাদশ শতকে ভারতে কৃষি ও হস্তশিল্পে বিশেষ কোনো অবক্ষয় দেখা যায় না। কেবলমাত্র জাহাজ শিল্পের সঙ্গে যুক্ত ধনী বণিকেরা কিছুটা বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন, কারণ তারা ছিল ব্রিটিশ বণিক গোষ্ঠীর প্রবল প্রতিদ্বন্দ্বে। প্যারা করে ভাস্বতী ভট্টাচার্য তার প্রবন্ধে উল্লেখ করেছেন করমণ্ডল অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতার প্রভাব বাণিজ্য পণ্য উৎপাদন ও বাজারের বিকাশে আদৌ কোনো বিঘ্ন সৃষ্টি করেনি। অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র মছলিপত্তনম থেকে হিন্দপুর ও ওয়ালাজাপেটে সরে এসেছিল। বাটন স্টাইন দক্ষিণ ভারতের বিষয়টা কিছুটা অন্যভাবে দেখেছেন। সামরিক আর্থিক নীতি আঞ্চলিক স্তরে রাজস্ব আদায় ও বাণিজ্যিক সম্প্রসারণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। বস্তুত বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ, পাঞ্জাব, মহারাষ্ট্র, রোহিলখণ্ড, মহীশূর, ফারুকাবাদ সর্বত্রই অর্থনৈতিক সমৃদ্ধি দেখা গিয়েছিল, যা অষ্টাদশ শতকের অন্ধকারাচ্ছন্নের যুগ হিসাবে চিহ্নিত করার তত্ত্বকে নস্যাৎ করে দেয়। সি এ বেইলি প্যারা করে মনে করেন বিভিন্ন জাতপাতের মানুষকে নিয়ে গড়ে ওঠা সমৃদ্ধশালী বণিক সংগঠনগুলির উত্থান ও সেগুলি রাজনীতিতে অংশগ্রহণের ফলে সামরিক আর্থিক নীতির বিকাশ আঞ্চলিক স্তরে অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করেছিল। তৎকালীন রাজনৈতিক প্রতিকূলতা বিরুদ্ধচারণ করার তাগিদে সামরিক সরঞ্জাম বাড়ানোর প্রয়োজন অনিবার্য হয়ে উঠেছিল, আর সেই কারণে অযোধ্যা, হায়দ্রাবাদ, পাঞ্জাব, রোহিলখণ্ড, মহারাষ্ট্র সর্বত্র রাজস্ব আদায়ের নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছিল। কিন্তু বেইলির বক্তব্যে একটা ফাঁক থেকে গেছে। এই সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের সক্রিয়তা সপ্তদশ শতকের মুঘল আমলের তুলনায় বৃদ্ধি পেয়েছিল কিনা এ ব্যাপারে কোনো দৃষ্টান্ত বেইলি দেননি। প্যারা করে মুজাফর আলম স্পষ্টতই বলেছেন অষ্টাদশ শতকের পাঞ্জাব এবং অযোধ্যায় প্রশ্নাতীত অর্থনৈতিক সমৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু কিছু ক্ষেত্রে তার দেওয়া প্রমাণ যথেষ্ট নয়। তিনি আইনি আকবরীতে উল্লেখিত জমা দাম বা ধার্যকৃত রাজস্বের পরিমাণের তুলনা করে দেখিয়েছেন যে অষ্টাদশ শতকে এই পরিমাণের সঙ্গে অষ্টাদশ শতকের ধার্যকৃত রাজস্বের পরিমাণের তুলনা করে দেখিয়েছেন যে অষ্টাদশ শতকে এই পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছিল। এই পরিসংখ্যান দিয়ে মুজাফফর আলম বলেছেন কৃষিজ উৎপাদনের বৃদ্ধি রাজস্ব বৃদ্ধির কারণ ছিল। আবার এ কথাও তিনি স্বীকার করেছেন পণ্য মূল্যের ঊর্ধ্বগতি এই রাজস্ব বাড়াতে সাহায্য করেছিল। প্যারা করে অষ্টাদশ শতকে অর্থনৈতিক অবক্ষয়ের দিকটি নিয়ে যে সমস্ত ঐতিহাসিক আলোচনা করেছেন তাদের বক্তব্য নিয়ে এবার আলোচনা করা যেতে পারে। অর্থাৎ এই পর্যন্ত আমরা দেখলাম যে সমৃদ্ধির যুগ যারা বলেছেন তাদের বক্তব্য। এবার আলোচনা হবে বা এই গ্রুপটার আলোচনা হবে যারা বলেছেন যে অবক্ষয় ঘটেছিল অষ্টাদশ শতকে। দেখো এখানে বলা হচ্ছে যে বাংলার ইতিহাস আলোচনা প্রসঙ্গে অধ্যাপক সুশীল চৌধুরী ও ওম প্রকাশ বলেছেন অষ্টাদশ শতকের প্রথমার্ধ ছিল বাংলার শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির যুগ। বাংলার রাজনীতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ার পরেই পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং বাংলার অর্থনৈতিক অবক্ষয়ের প্রক্রিয়া শুরু হয়। ইউরোপীয় কোম্পানিগুলি বিশেষত ইংরেজ কোম্পানির নিয়ন্ত্রণ সুদৃঢ় হওয়ার সঙ্গে সঙ্গে এশীয় বণিকদের পতন ঘটতে থাকে এবং বাণিজ্যিক অবক্ষয়ের সূচনা ঘটে। বাংলার ক্ষেত্রে বিষয়টি নিরঙ্কুশ সত্যতা বহন করে। প্যারা করে বিনয় ভূষণ চৌধুরী বলেছেন অষ্টাদশ শতকের অন্তিম লগ্নে
চিরস্থায়ী বন্দোবস্তের পরিপ্রেক্ষিতে বাংলার কৃষি অর্থনীতিতে কতগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল। গ্রাম অঞ্চলে কৃষি ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল এবং জমিদারেরা সময় মতো রাজস্ব দিতে না পারার ফলে জমিদারি বিক্রির সংখ্যা বেড়ে গিয়েছিল। ফলে নতুন জমির বাজারের সৃষ্টি হয়েছিল এবং কৃষি মজুর ও বর্গাদারদের গঠনে ও কাজে পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছিল। আগে মজুর বলতে বোঝাতো নিম্ন বর্ণজাত ও ঋণগ্রস্ত ভীত শ্রেণীর লোক, কিন্তু কৃষি অর্থনীতির নতুন বৈশিষ্ট্য একটি ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণীর সৃষ্টি করেছিল। প্যারাগোর বিষয়টিকে গুরুত্ব সহকারে ব্যাখ্যা করে ঐতিহাসিক ইরফান হাবিব বলেছেন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ার পরিণতি ছিল ভারতের সোনার উপর আমদানির পরিমাণ হ্রাস পাওয়া, অর্থাৎ বুলিয়ান আমদানি হ্রাস দেশীয় অর্থনীতিকে চূড়ান্ত আঘাত করেছিল। একদিকে মুদ্রাস্ফীতি মারাত্মক রূপ নেয়, অন্যদিকে ভারতীয় সম্পদ নিম্নমানের প্রক্রিয়া তীব্রতর হয়। এই ধরনের বিকাশগুলি অতীতের সঙ্গে বর্তমানের ধারাবাহিকতায় বড় রকমের ছেদ নিয়ে এসেছিল। প্যারাগোরে ইরফান হাবিব আরও বলেছেন, ইংরেজ কোম্পানি কর্তা ব্যক্তিদের দ্বারা ভারতীয়দের কাছ থেকে বিপুল পরিমাণ নজরানা আদায় এবং ভারতের বাইরে সেগুলি বিনিয়োগ বাণিজ্যিক পুঁজির বিকাশে বিঘ্ন সৃষ্টি করেছিল এবং ভারতের কৃষি অর্থনীতিতে ঔপনিবেশিক নিয়ন্ত্রণ সুদৃঢ় হয়েছিল। কোম্পানির কর্তা ব্যক্তিদের দ্বারা বলপূর্বক নজরানা আদায়ের ফলে বাংলা ও বিহারের মানুষের উপর থেকে রাজস্ব আদায়ের চাপ মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছিল। বস্তুত কোম্পানির সরকার ছিল অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে ভারতীয় সমাজের স্বার্থের পরিপন্থী। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর থেকে তারা এদেশে বুলিয়ান আনা বন্ধ করেছিল এবং এদেশ থেকে আদায়ীকৃত রাজস্ব দিয়ে বাণিজ্যিক বিনিয়োগ চালাতে লাগলো। এর ফলে মুদ্রাস্ফীতি ও সম্পদের নির্গমনের সূত্রপাত হয়। 1813 সালের চার্টার আইনের পরিপ্রেক্ষিতে অবশিল্পায়নের পথ প্রশস্ত হয়। ঔপনিবেশিক অর্থনীতির বিকাশ সার্বিকভাবে দেশজ বাণিজ্যিক পুঁজির প্রসারের পথ রুদ্ধ করেছিল। এই নতুন বৈশিষ্ট্য ছিল অতীতের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বিচ্ছেদ। প্যারা করে দেখো এখানে কি বলা হচ্ছে, মানে এই পর্যন্ত দেখানো হলো এই তিনটি প্যারাতে যে এই অষ্টাদশ শতক ছিল অবক্ষয়ের যুগ। এবার আর একদল ঐতিহাসিক তারা বলছে যে অতীতের সাথে বিচ্ছেদ ঘটেনি, অর্থাৎ ধারাবাহিকতার যুগের ছিল এই অষ্টাদশ শতক। তাদের বক্তব্য এবার শুরু হবে। তবে অনেক ঐতিহাসিক অবশ্য অতীতের সঙ্গে এই বিচ্ছেদের তত্ত্ব স্বীকার করেননি। তাদের মতো অষ্টাদশ শতকে ভারতের ইতিহাস ছিল মূলত অতীতের সঙ্গে ধারাবাহিকতার ইতিহাস। এদের বক্তব্য হলো ব্রিটিশরা নবাবদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যে সমস্ত দপ্তরগুলি পেয়েছিল সেগুলির সাহায্যেই তারা প্রশাসনিক কাজকর্ম চালিয়েছিল এবং এ ব্যাপারে ব্রিটিশ শক্তি স্থানীয় উচ্চবর্গীয়দের উপরেই নির্ভর করেছিল। প্যারা করে বাটনস্টাইন মনে করেন মহীশূর রাজ্যে হাতছাড়া হয়ে যাওয়া জেলাগুলি শাসনতন্ত্রের ক্ষেত্রে হায়দার আলী ও টিপু সুলতানের ব্যবস্থার সঙ্গে ইংরেজ প্রশাসক টমাস মনরোর প্রবর্তিত ব্যবস্থার বেশ কিছু সাদৃশ্য ছিল। মুখার্জি ও ফ্রিকেনবার্গ মনে করেন দক্ষিণ ভারতের রায়তোয়ারি ব্যবস্থা প্রচলন করে ইংরেজরা ঐতিহ্যগত কৃষি ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছিলেন। ডেভিড লার্ডেন মনে করেন মুঘল যুগীয় বৈশিষ্ট্যগুলি ধারাবাহিকভাবে ব্রিটিশ শাসনের গোড়ার যুগ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলছিল, আর এই ধারাবাহিকতা 19 শতকের মাঝামাঝি সময় পর্যন্ত বজায় ছিল। লার্ডেনের ভাষায় এই সময়কাল ছিল আদি আধুনিক যুগ। প্যারা করে ধারাবাহিকতার তত্ত্বের সমর্থনে কথা বললেও পিটার মার্শাল স্বীকার করেছেন রাজন্য শাসিত অঞ্চলগুলির বাইরে ব্রিটিশ ভারতে একটিমাত্র শক্তির কর্তৃত্বাধীনে এক কেন্দ্রিক সার্বভৌম রাষ্ট্রের আদর্শ প্রতিফলিত হয়েছিল। 1833 সালের চার্টার আইনে এই আদর্শ আরো স্পষ্টভাবে মূর্ত হয়েছিল। তবে কিছু কিছু উত্তরাধিকারী রাজ্যে নতুন ধারা লক্ষ্য করা গিয়েছিল। ভারতের বিভিন্ন স্থানে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, কৃষি এলাকার সম্প্রসারণ হয়েছিল এবং অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যের উন্নতি ঘটেছিল। তবে এই উন্নতি কৃষি অর্থনীতির নিম্নতম স্তরে অবস্থিত মানুষদের বিশেষ উপকার করেনি। মারাঠা রাজ্যের ক্ষেত্রেও ঋণ ব্যবস্থা, টাকার সঞ্চালন ইত্যাদি ক্ষেত্রে ঔপনিবেশিক সরকারের হস্তক্ষেপ পরিবর্তনের পথ প্রশস্ত করেছিল। পাঞ্জাবের বিষয়ে ইন্দু বঙ্গা মন্তব্য করেছেন যে শিখেরা অষ্টাদশ শতকে খালসা নামে এক বিশেষ ধরনের গোষ্ঠী সংগঠন গড়ে তুলেছিল। প্যারা করে এটি শেষ প্যারা। উপরোক্ত ঐতিহাসিক বিতর্ক সংক্রান্ত আলোচনার ফলে একথা স্পষ্ট হয় যে
অষ্টাদশ শতকের প্রথমার্ধ ভারত ইতিহাসে মোটেই অবক্ষয়ের যুগ ছিল না, কিন্তু পলাশির যুদ্ধ বিশেষত কোম্পানির দেওয়ানি লাভের পর পরিস্থিতির গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। এদেশে বুলিয়ান আমদানি হ্রাস, ইংরেজ কোম্পানি কর্তৃক এদেশে রাজস্বের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও এদেশে রাজস্বকে বাণিজ্যিক বিনিয়োগের কাজে লাগানো এবং দেশীয় সম্পদের অপহার ভারতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছিল। ঔপনিবেশিক নিয়ন্ত্রণই যে ভারতীয় অর্থনীতির অনগ্রসরতা ও অবক্ষয়ের সূচনা করেছিল একথা অস্বীকার করা যায় না। তো এই ছিল ডিএসসিসি 12 পেপারটির 20 নম্বরের কলেজ প্রজেক্ট বা 2025-26 সাজেশন অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন, অষ্টাদশ শতকের বিতর্কের অ্যান্সার। এটি সংগ্রহ করে তোমরা অ্যাসাইনমেন্ট, কলেজ প্রজেক্ট বা ফাইনাল পরীক্ষার প্রিপারেশন নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। তবে এই নোটসের বা কলেজ প্রজেক্টে যে গ্রন্থপঞ্জিগুলো লিখতে হবে, তোমাদের 4টি পেপারের গ্রন্থপঞ্জি নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।